শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এবারে নির্বাচন দেশ পুনর্গঠনের ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। অসৎ নেতৃত্বের কারণে মানুষের ভাগ্য বদলায়নি, দুর্নীতি চাঁদাবাজি আর চলবে না, জনসভায় জামায়াত আমির। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা পদ্মা তারপরে সুরমা কুশিয়ারা বয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। নির্বাচনী প্রচারের ডামাডোল আর মাত্র 2 দিন, শেষ মুহূর্তে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা, প্রতিশ্রুতির ফুলঝুরি। প্রধান উপদেষ্টার বাসভবন ও এর আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ, ফের নির্দেশনার কথা জানালো ডিএমপি। মিয়ানমার থেকে আসা গুলিতে বিদ্ধ হুজাইফাকে বাঁচানো গেল না, হাসপাতালে থামল 27 দিনের লড়াই। ভারতের পণ্যে বসানো বাড়তি 25% শুল্ক সরালেন ট্রাম্প, রাশিয়ার তেল না কেনার পুরস্কার। অনূর্ধ্ব 19 নারী সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ, নেপালে ম্যাচ শুরু দুপুর 2:15টায়। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের সুযোগ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি বলেন, খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা। বিএনপি সরকারে গেলে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে কৃষি শিল্পের কেন্দ্র হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, প্রত্যেক নারী পাবেন ফ্যামিলি কার্ড, ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবা। 2024 সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদেরকে দেশকে গঠন করতে হবে, এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। তারেক রহমানের সফর নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল হাসান পলাশ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফখরুল, এখন সেখানে কি চিত্র দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রেখে, দিনাজপুরের এই মুহূর্তে আমি রয়েছি বিরামপুর সরকারি কলেজ মাঠে, এবং আপনি আসলে দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখ দিয়ে যে এখানে হাজারো মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। সবাই কিন্তু এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতেই কিন্তু এখানে আসছেন, এবং বিশেষ করে আমরা দেখেছি যে দিনাজপুরের কয়েকটি উপজেলা, অর্থাৎ 13টি উপজেলা সহ এখানে আশেপাশের কয়েকটি জেলার লোক কিন্তু এখানে এসেছেন, এবং হাজার হাজার মানুষ আমরা দেখেছি যে নেতাকর্মী এবং বিশেষ করে সাধারণ মানুষ তার বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে অধীর আগ্রহে চলে এসেছেন। এবং এখানকার যে নেতাকর্মী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে দিনাজপুরে 2:30টার সময় নীলফামারী থেকে এসে এখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, এবং এই বক্তব্য যা বক্তব্য দিবেন তার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আসলে এখানকার যারা নেতাকর্মী আছে সেই হিসেবে কিন্তু আসলে তারা কাজ করে যাবেন, এমনটাই কিন্তু তারা আমাকে জানিয়েছেন। তো আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন উপজেলা থেকে এই বিরামপুর সরকারি কলেজ মাঠে কিন্তু সমাবেত হচ্ছেন বিভিন্ন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমরা সকাল থেকে কিন্তু সেসব নেতাকর্মী এবং সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি বেশ লক্ষ্য করেছে, এবং আপনি হয়তো ক্যামেরা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আসলে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। এখনো কিন্তু অনেক মানুষ আসছেন, এবং তারা কিন্তু আসলে এখানে একটাই
তাদের উদ্দেশ্য যে তারেক রহমানের বক্তব্য শুনবেন এবং আপনি জানেন যে দিনাজপুরে কিন্তু অনেক দিন পর, আমরা বলতে পারি প্রায় 20 বছর পর তিনি কিন্তু দিনাজপুরে আসছেন এবং সাধারণ মানুষের সাথে কিন্তু সামনে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা যে এই এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তিনি দিবেন এবং সেটি বাস্তবায়ন করবেন। এটি হচ্ছে দিনাজপুর বিরামপুর সরকারি কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। পলাশ, আপনাকে ধন্যবাদ। একটি দল পরিকল্পিতভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, লক্ষ্মীপুরে সিল তৈরির কারখানায় অবৈধ সিল সহ একজনকে আটক করা হয়েছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া অতিরিক্ত ব্যালট ছাপানোর তথ্য শোনা যাচ্ছে। নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা দেখলাম রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই একজন নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতার কোনো প্রস্তুতি নিচ্ছে? রাজধানীর ভাসানটিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার ভাসানটিকে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। তাদের পাশে থেকে সেবা করার অঙ্গীকারও করেন ডাক্তার জুবাইদা রহমানের আগমনে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় সন্তুষ্ট এলাকার সাধারণ মানুষ। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করেছে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অসৎ নেতৃত্বের কারণে জনগণের ভাগ্য বদলায়নি। শনিবার হবিগঞ্জে নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। এছাড়াও স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। তিনি বলেন, দলে নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেওয়া হবে না। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা পদ্মা, তারপরে সুরমা কুশিয়ারা ময়েতে কয়েক নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে। তারপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। জামায়াত আমিরের জনসভা নিয়ে আলোচনাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্ত। নাজাত, সিলেটের জামায়াত আমিরের জনসভা ঘিরে কি চিত্র দেখছেন সেখানে? বেলা 3টায় কিন্তু জামাতের যে প্রোগ্রাম এটা আসলে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু জামাতের আমির সিলেটে এসে পৌঁছেছেন। আমরা যেমনটি জেনেছি কিছুক্ষণ আগে তিনি হেলিকপ্টারে করে সিলেটে এসে পৌঁছেন এবং কিছুক্ষণ পরে আসলে সিলেটের যে সমাবেশের কেন্দ্র যেটি আছে আলিয়া মাদ্রাসা মাঠে তিনি এসে পৌঁছাবেন। এবং এই সমাবেশের কেন্দ্র করে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি নেতাকর্মীদের কিন্তু ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা কিন্তু এখনও আসছেন এবং কিছুক্ষণের মধ্যে আসলে যেই সমাবেশ কেন্দ্রটা আছে সেটি আসলে ভরপুর হয়ে যাবে এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি বলছেন এটি কিন্তু সিলেটের সমাবেশটা কিন্তু আমাদের সর্বশেষ সমাবেশ। এখানে আসলে সিলেট এবং সুনামগঞ্জের যে 10টি আসনের জামাত এবং জোটের প্রার্থীরা আছেন তাদেরকে আসলে পরিচয় করে দেবেন এবং তিনি দিক নির্দেশনা বক্তব্য দেবেন এমনটি কিন্তু তারা বলছেন। একটি বিষয় জানিয়ে রাখি, সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ জোরদার করেছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পুলিশের সাথে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণে তাদের সাথে। তারা যেমনটি বলছে নগরীর প্রতিটি পয়েন্টে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পয়েন্টে পুলিশের সাথে সাথে সাদা পোশাকেও কিন্তু
পুলিশ সদস্যরা রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তারা কিন্তু কাজ করবেন। একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু জামাতের সর্বশেষ সমাবেশ সিলেটে, এবং এই সমাবেশের মাধ্যমেই কিন্তু ঢাকার বাহিরে যে সমাবেশ রয়েছে সেটি আসলে শেষ হবে, এবং এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ প্রচুর আমরা দেখেছি, এবং কিছুক্ষণের মধ্যে জামাতের আমির এখানে এসে পৌঁছাবেন এবং তিনি এখানে দিক নির্দেশমূলক বক্তব্য দেবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভোট কারচুপির ষড়যন্ত্র করছে একটি দল, অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। শনিবার গোপীবাগে পোলিং এজেন্টদের সঙ্গে আয়োজিত কর্মশালা শেষে মন্তব্য করেন তিনি। বলেন, বিশেষ একটি দলের কর্মকর্তাদের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে, ভোট কেন্দ্রে বোরখা পরিহিতদের নজরে রাখার আহ্বান জানান তিনি। এদিকে সকালে পূর্ব বাসব এলাকায় প্রচারণা চালান ঢাকা ৯ আসনের প্রার্থী তাসনিম জারা। ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দেন তিনি। গণতান্ত্রিক দিকে যাবে না গণতন্ত্রের পথে হাঁটবে, এটাই হলো আমাদের এই 12 তারিখে নির্ভর করবে। আর এটা নির্ভর করবে আমাদের পোলিং এজেন্টদের কৃতিত্বের উপর, আমাদের পোলিং এজেন্টের পরিশ্রমের উপর, পোলিং এজেন্টদের একাগ্রতার উপর। রাজধানীর প্রবেশদ্বার খ্যাত ঢাকা ২ আসন, কেরানীগঞ্জের ৭টি ও সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিক দলগুলোর জন্য প্রেস্টিজ ইস্যু। গত ১.৫ দশকের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে এবারের নির্বাচনে এখানে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ। একদিকে অভিজ্ঞ রাজনীতিক আমানুল্লাহ আমান, অন্যদিকে ইসলামী দলগুলোর ক্রমবর্ধমান প্রভাব আর তরুণ ভোটারদের নতুন চাওয়া। ঢাকা ২ আসনের মাঠে লড়াই নিয়ে রাশেদ রাহানের রিপোর্ট। রাজধানী ঢাকার ঠিক কোল ঘেঁষে বুড়িগঙ্গার ওপারে এক বৈচিত্র্যময় জনপদ, যার রাজনৈতিক পরিচয় ঢাকা ২। আমিনবাজার থেকে হযরতপুর কিংবা রোহিতপুর থেকে কালিন্দী, প্রতিটি জনপদই এখন কেবলই নির্বাচনের আলাপ। বিগত নির্বাচনগুলোতে এখানে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ২ আসনে আবারও নিজের রাজত্ব ফিরে পেতে মরিয়া বিএনপি। দলটির বর্ষিয়ার নেতা এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমানকে ঘিরে আবর্তিত হচ্ছে দলটির প্রচারণা। এই ঢাকা ২ আসনকে শান্তির নিশ হিসাবে গড়ে তুলব। এই ঢাকা ২ আসনকে একটি মডার্ন সিটি, আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন ভোট লুট করে না নিতে পারে। তবে মাঠ ছেড়ে দিতে নারাজ অন্য পক্ষ। এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী হিসেবে আব্দুল হকের সক্রিয়তা সাধারণ ভোটারদের নজর কাটছে। তাদের সন্ত্রাসী বাহিনী, হুন্ডার গুন্ডা বাহিনী, ধান্দাবাজ বাহিনী, তারা তো ঘরে ঘরে গিয়ে ভয় দেখাচ্ছে, খবরদার যদি হক সাহেবের রাজনীতি করো তাহলে আজকে একটু হালকা দিলাম, 12 তারিখে বাড়ি পুড়িয়ে দিব। তা প্রতিজ্ঞা করছি যে এই দেশটাকে আমরা একটা শান্তির দেশ হিসাবে উপহার দিব। পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশও। হাতপাখা প্রতীক নিয়ে জহুরুল ইসলাম চষে বেড়াচ্ছেন সাভারের আমিনবাজার থেকে ভাকুরতা পর্যন্ত। ত্রিমুখী লড়াইয়ে চমক দেখাতে প্রস্তুত হাতপাখার এই প্রার্থী। আমার ব্যানার আজকে আমানুল্লাহ আমান সাহেব যেখানেই যখনই কোনো এলাকায় ঢুকে, তার আগের রাত্রেই আমাদের প্রতিপক্ষ দলের ব্যানারগুলো, ফেস্টুনগুলো সম্পূর্ণভাবে হাওয়া হয়ে যায়। আসনটিতে ভোটার সংখ্যা 4,15,000-এরও বেশি, যেখানে বড় একটি অংশ তরুণ এবং নারী। তারা কি প্রথাগত বড় দল কি বেছে নেবেন, নাকি নতুন কোনো নেতৃত্বের দিকে ঝুঁকবেন? চাঁদাবাজ মুক্ত করতে হবে এবং মাদক থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, ভূমি দখল থেকে মুক্ত চাই। প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পর তো আর সেটা হয় না। গ্যাস দেবো বা যে সমস্যার সমাধান আছে আমরা সমাধান করিয়ে দেবো, তাহলে হয়তো ভালো হইতো আর কি। সুস্থ মতো যে পানি পাই, গ্যাস পাই, এই আমরা আর কিছু চাই না। ঢাকা ২ আসনের ভোটাররা প্রার্থীর অতীত যেমন দেখছেন, তেমনি ভাবছেন ভবিষ্যৎ নিয়েও। সব মিলিয়ে ঢাকার এই প্রবেশদ্বারে এখন টান টান উত্তেজনা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চাই বিএনপি, বললেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।
তো অবশ্যই কোনো ধরনের সংঘাত চাবো না এবং আমরা অবশ্যই চাবো একটা শান্তিপূর্ণ উপায়ে ইলেকশনটা কন্ডাক্ট হোক, কারণ ইলেকশনের দিনেই তো সব শেষ হয়ে গেল না, ইলেকশনের পরও তো সরকার গঠন হবে এবং এই ইলেকশনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা তো দেখেছি বিগত সময় প্রশ্নবিদ্ধ ইলেকশনের চূড়ান্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নীলফামারীতে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিয়া রহমান পছন্দ করতেন, যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন, আমিও ব্যক্তিগতভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি। কি সেই কথাটি? করব কাজ, কি ভাই করব কাজ, গর্ব দেশ সবার আগে। হলো না হলো না হলো না, আরো জোরে হতে হবে। করব কাজ সবার আগে, বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা এই দেশ গঠনের কাজ দেই এবং এই দেশ গঠনের জন্য যাদের হাতে আমরা ঝান্ডা তুলে দিয়েছি সেই মানুষগুলো আজ আমার দুই পাশে দাঁড়িয়েছে। আপনারা চিনেন তাদেরকে? এই মানুষগুলোকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখের পরে এই মানুষগুলোর দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা, এলাকার উন্নয়ন করা, আপনাদের উন্নয়ন করা, আপনাদের বিপদে আপদে পাশে থাকা। 12 তারিখে এদেরকে জয়যুক্ত করে আনবেন ইনশাআল্লাহ এবং 12 তারিখ থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কাজে রত থাকবে ইনশাআল্লাহ। আজ এখানে আমাদের সাথে 3 জন দানের শীষ আছে এবং আমাদের এক ভাই খেজুর গাছ এখানে আছেন, উনিও আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে, একটু আগে যেমন বলেছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশ গড়ব, ঠিক একইভাবে ধানের শীষের পাশাপাশি আমাদের পাশে থাকা 12 তারিখে যে প্রার্থী আছে তাকেও আপনারা দেখে রাখবেন। এই মানুষটিকে সাথে নিয়েও আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজে হাত দেব। আরেকটি কাজ করতে চাই, সেদিন কিন্তু আমি চাই আপনাদেরকে খাল খননে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে যে সকল পরিকল্পনা আমরা এলাকার জন্য, দেশের জন্য, মানুষের জন্য গ্রহণ করেছি সেই সকল পরিকল্পনা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। শেষের কথা আবার, করব কাজ গর্ব দেশ সবার আগে, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনের পরিবেশ কেমন হতে পারে তার টেস্ট ম্যাচ শুক্রবার ঢাকায় দেখা গেছে, মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে যশোর শহরের দরাটানা ভৈরব চত্বরে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। একটি দল কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির সাধারণ নেতাকর্মীরাও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। আপনারা গতকাল প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। ঢাকা 14, 16 ও 18 আসনের মধ্যে 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস.এম. ফুয়াদ মাস্টার। শনিবার রাজধানীর মিরপুরে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি। বলেন, ঢাকা 14 ও 18 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ করা রয়েছে সেনাবাহিনী। অধিক মধ্যম ও সাধারণ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই হিসাবে আমাদের কার্যকরী ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সেটার প্রতিফলন আপনারা গ্রাউন্ডে অবশ্যই দেখতে পাবেন। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান আর বেঁচে নেই। গুলিবিদ্ধ হওয়ার 27 দিন পর শনিবার সকাল 9:50 রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়। গত 11 জানুয়ারি মিয়ানমারের রাখাইন থেকে ছুটে আসা গুলিতে বিদ্ধ হয় শিশুটি।
বিদেশি কোম্পানির হাতে এনসিটি না দেওয়া সহ 4 দফা দাবিতে রবিবার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। তারা জানান, রবিবার সকাল 8টা থেকে শুরু হবে এই কর্মসূচি। গত 6 দিন অচল থাকার পর দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে শুক্রবার থেকে কর্মচাঞ্চল্য ফেরে। তবে একদিনের ব্যবধানে আবারও দেয়া হলো লাগাতার ধর্মঘটের ডাক। ব্যবসায়ীদের দাবি, বন্দর অচল না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের সিদ্ধান্ত নেয় ভারতের ওপর আরোপ করা বাড়তি 25% শুল্ক তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা শনিবারই কার্যকর হচ্ছে। শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত যুক্তরাষ্ট্র থেকে আগামী 5 বছরে $50,000 কোটি পণ্য কিনতে সম্মত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এবার জানাব খেলার খবর। নেপালে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। নেপালে শিরোপা জয়ের জন্য ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলছে পিটার বাটলারের শিশুরা। বেশ কটি সহজ গোলের সুযোগ মিস করেছে দুই দলই। আসরের লিগ পর্বে ভারতকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই আজ আবারও মুখোমুখি দুই দল। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।